দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে দরিদ্র নেতা, দুঃখী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সমবেদনা রইল। যিনি মাসে 2-2.5 লক্ষ টাকা মাইনে পান, তিনি মোটামুটিভাবে একটা টোটো তো কিনে ফেলতে পারেন, কেন কিনলেন না? খুব গরিব মানুষ উনি, এত গরিব হয়ে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করালেন না, উল্টে সারা পৃথিবীর সবথেকে দামি হাসপাতাল, যেখানে টাটা বিল্ডার অবধি চোখের চিকিৎসা করান না, সেখানে গিয়ে উনি চিকিৎসা করালেন। ওই খরচটা কে দিয়েছিল? সেই বিলটা আছে। লালাবাবুর সঙ্গে তৃণমূলের কার কার কী কী ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না ছিল আমি জানি না, উনি জানিয়ে দিয়েছেন কি না। প্রত্যেকটা তৃণমূলের নেতা মন্ত্রীর বাড়িতে তাদের বউ বাচ্চারা কেউ তৃণমূলে ভোট দিচ্ছে না, তৃণমূলকে ভোট দিতে যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, বোতাম টিচ্ছে গিয়ে পদ্ম ফুলে। একটা মিছিল বার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, বুকে এরম ঝুলিয়ে রেখে দিয়েছিলেন প্ল্যাকার্ড, সবাই মিলে আমি চোর, আমি চোর, পার্থ চোর, কুণাল চোর বলে নিজে এটা মিছিল বার করেছিলেন। সেটা কি ছিল? আপনাকে যদি আমি বলি এই মানুষ, আপনি রেগে যাবেন কি রেগে যাবেন না? ঠিক তেমন যদি চোরকে চোর বলা হয়, সে তো রেগে যাবে। সে তো জানে আমি চোর, আমাকে আবার চোর বলার কি আছে? যে নিজে মিম, নিজে কার্টুন, তাকে নিয়ে আবার কার্টুন করার কি দরকার? কেউ জানতো চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, রেশন চোর, আবাস চোর, কেউ জানতো? বাংলায় এই সমস্ত ভাষা, এই সমস্ত শব্দ আবিষ্কার করে তৃণমূলের কল্যাণে পৃথিবীতে পরিচিতি দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা হলফনামা দিয়েছেন, তাতে তার সম্পত্তির যা পরিমাণ, তাতে তার গাড়ি বাড়ি জমি জিরেত কিচ্ছু নেই, এবং তার যে সম্পত্তির পরিমাণ সেটা শুধু অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 1,26,15,000 সামথিং কিছু। তো এই যদি সম্পত্তির হিসাবে, তো বুথ স্তরের নেতাদেরকেও লজ্জা দেবে। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে দরিদ্র নেতা, দুঃখী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সমবেদনা রইল। যার গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, জিরেত নেই, তিনি যে বাড়িটায় থাকেন 50-60 কোটি টাকার বাড়ি, সেইটা তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা। সত্যিই তিনি গরিব। আমার চিন্তা হয়েছে, আমি তাকে প্রণাম করতে চাই, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই ব্র্যান্ডেড যে জামা জুতোগুলো পরেন সেগুলো যিনি দেন, তার নাম আমরা জানতে চাই, তাকে প্রণাম করতে চাই। নালে কি পড়তো, ওনার তো কিছুই নেই না, আমরা তাকে খুঁজছি। আপনি আপনার নামে কোনো কিছু নাই রাখতে পারেন, এটা আমাদের আইনের মধ্যেই আছে। গাড়ি আপনি কিনলেন বইয়ের নামে, বাড়ি আপনি রাখলেন ছোট পিসির, মেজো জেঠুর, বড় নন্দাইয়ের, পিসিমশাইয়ের নামে। আপনি আপনার গাড়ি কিনলেন মামাতো ভাইয়ের, দেওরের, বাগদত্তার স্ত্রীর নামে, যার সঙ্গে 10 বছর পর বিয়ে হবে। সম্পত্তি রোজগার করলেন আপনি, বানালেন আপনি ক্যাশে, তার কোনো প্রমাণ থাকে না, রাখতেই পারেন। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি, যে 10 বছরের এমপি প্রায় 2-2.5 লক্ষ টাকা করে মাইনে পেয়েছে, সেই টাকাগুলো কোথায় গেল? যিনি মাসে 2-2.5 লক্ষ টাকা মাইনে পান, তিনি মোটামুটিভাবে একটা টোটো তো কিনে ফেলতে পারেন, কেন কিনলেন না? খুব গরিব মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের প্রত্যেকেরই সহানুভূতি রইল। এত বড় একজন নেতা, খুব চিন্তা হচ্ছে। অসুখ বিসুখ হয়ে গেলে, কিছু একটা হয়ে গেলে ইঞ্জেকশন কেনারও পয়সা নেই, এটা ভাবা উচিত। তৃণমূল বড়লোক দল, সেই দল থেকে কি ওনার সমস্ত খরচ চালিয়ে দেওয়া হয়? মানুষ লুটের টাকা তো ওই দলেই যায় শুনেছি, জানি না। স্বাস্থ্যসাথী কার্ডে এত গরিব তো চিকিৎসা করায়, তো উনি এত গরিব হয়ে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করালেন না, উল্টে সারা পৃথিবীর সবথেকে দামি হাসপাতাল, যেখানে টাটা বিল্ডার অবধি চোখের চিকিৎসা করান না, সেখানে গিয়ে উনি চিকিৎসা করালেন। ওই খরচটা কে দিয়েছিল? সেই বিলটা আছে? আপনারা তো মিডিয়া, একটু জিজ্ঞেস করুন না। একটা গরিব মানুষের ওখানে চিকিৎসাটা তো বাড়াবাড়ি হয়ে গেল না?
আমরা চাই যে উনি বৈধ রোজগারে ফিরে আসুন। বৈধ রোজগার, 2-2.5 লাখ টাকা রোজগার করতে গেলে মানুষ জমি জায়গা বাড়ি কেনেন। এবার হ্যাঁ, কিছু লোকজন থাকেন যারা ডান দিক বাঁ দিকের ইনকাম থাকে, তারা তখন নিজের নামে কেনেন না। এটা পশ্চিমবঙ্গের তস্য বোকা লোকও জানে। আমি জানি না উনি কোনটা করেছেন। আর অভিযোগ আমাদের কোনো কিছু জায়গা না। অভিযোগ পরিষ্কার আদালতে রয়েছে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওনার সম্পত্তি নিয়ে অভিযোগ রয়েছে। এবার সেখানে যদি কিছু প্রমাণ হয়, লিপস অ্যান্ড বাউন্স বা ওনার অন্যান্য বিষয় নিয়ে কোর্ট বন্দোবস্ত নেবে। আমরা আমাদের যা বলবার বলেছি, পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ যা বলবার বলে দিয়েছেন। সায়নী ঘোষ, যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে আমি যখন থেকে তৃণমূলে যোগদান করেছি আমার যা সম্পত্তির পরিমাণ সেটা কমতে শুরু করেছে, এবং যারা যারা এই অভিযোগ আমার এই একই কায়দা, এই আগে আপনি যে সিলেবাসটা বললেন, এই তো গুরু ঠাকুর তো দুজনে, তো ওনারই ছেড়ে দেওয়া চেয়ারে সায়নী ঘোষকে উনি তো বসিয়েছেন। এক পলিসি না, মানে উনি বলছেন যে বলতে হবে না, বুঝে গেছি, ভোতা করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, উনি বিজেপির থোতামুখ ভোতা করে দিয়েছেন। কারণ না বিজেপি থোতামুখ ভোতা কোথায় করলো? আশ্চর্য। ওনার নামে তো গল্ফ গ্রিনের ফ্ল্যাট, কুন্তল বাবু না কে যিনি জেলে রয়েছেন শিক্ষা দুর্নীতিতে, সেটার জন্য তো ওনাকে তো ইডিতে যেতে হয়েছিল। সেখানে ইডি ওনাকে কি বলেছেন সেটা উনি জানিয়েছেন। এবার যে সম্পত্তি উনি বাগাচ্ছেন, কিনছেন আবার ওই সেজ কাকুর, বড় ননদের, পিসিমার, মেসোমশাইয়ের নামে, ফলে সম্পত্তি ওনার নয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে উনি তৃণমূল করবার পরে বৈধ রোজগার কমে গেছে, এটা বলতে পারেন। আচ্ছা, মদন মিত্র আবার ফর্মে ফিরে এসেছেন। তিনি এখন দলীয় কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলছেন যে ভোটের দিন ভোট 6টার সময় আপনাদের কাছে নির্দেশ চলে যাবে কেমন করে ভোট করাতে হবে। কি বলবেন? দেখুন, মদন মিত্র শারীরিকভাবে অসুস্থ ছিলেন, মানসিকভাবে যন্ত্রণায় ছিলেন। দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা এক সময়, যাকে তৃণমূল ছাতু শরবত বানিয়ে দিয়েছে নুন ছাড়া। তো ফলত উনি দুঃখে টুক্ষে থাকেন, বন্ধু বান্ধব বান্ধবীদের নিয়ে মাঝে মাঝে ফটো টটো দেন। পশ্চিমবঙ্গে যাদের চাল ডাল চাকরি বাকরি চুরি হয়েছে, তারা দুঃখের মধ্যেও রাত্রিবেলা সানগ্লাস পরা মদন মিত্রের এই সমস্ত ছবি দেখে তাদের একটুখানি হাসি মুখে ঘুমোতে যায়। তো এই হেন মদন মিত্রকে আমি বলবো যে আপনার শারীরিক সুস্থতা কামনা করি। এই সমস্ত কথা বলে আপনিও জানেন যে কোনো লাভ হবে না। আর কিভাবে ভোট করাতে হয় তৃণমূল অনেক আগেই আপনারা শিখিয়ে দিয়েছেন, মেরে ধরে কিভাবে লুট করে। হ্যাঁ, যেহেতু এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানুষের ভোট, মানুষ যাতে যে দলেই তিনি সমর্থন করেন নিজের ভোটটা নিজে দিতে পারেন, সেই পদ্ধতির প্রচলন করেছেন। ফলত মদনবাবু সম্ভবত যেভাবে পুরনো পদ্ধতিতে যে চুরি, ভোট চুরি, সেইটা আকার উনি বোধহয় কোনো আধুনিকীকরণের প্ল্যান করেছেন, সেই জন্য উনি বলতে চাইছেন। এইটুকু বলবো, বয়স হয়েছে, উনি রেস্ট নিলে ভালো হয়। আসানসোলে আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত লালা বা অনুপ মাঝি, এবং যেটা মানে এবং শর্ত সাপেক্ষে তিনি জামিনও পেয়ে গেছেন। তাহলে এখন যেটা প্রশ্ন, যে লালাকে তাহলে কি জিজ্ঞাসাবাদ করে এই মামলাটা নতুন দিকে মোড় নিতে চলেছে, কি মনে হয়? অবশ্যই হবে, আমি সেই তো রায় দেখিনি, এবং কি শর্ত সেটাও জানি না, পড়েও দেখিনি। প্রায় 20,000 কোটি টাকা না এরম কত বোধহয় কয়লার কি সমস্ত ছিল টিল। তো যাই হোক, দেখুন, আদালতের ওপরে তৃণমূল নিজেকে ভাবতে পারে পাগলের মতো, আদালতকে ছোট করে কথা বলতে পারে। আদালতের কোনো রায়, কোনো পদ্ধতি আমাদের পছন্দ না হলেও আমরা কখনোই কেউই কোনো মানুষ বলতে পারি না যে এটা ঠিক এটা ভুল, আমরা বলতে পারি না। তাই আমি রায় না দেখেই আমার যে কোনো মন্তব্য করা ঠিক না। তবে একটাই কথা বলবো, দুর্নীতি করে আপনি 2 দিন 1 দিন পার পেতে পারেন, কিন্তু একদিন আপনাকে ধরা পড়তেই হবে, এটাই শেষ কথা, এর বাইরে আর কিছু নয়। লালাবাবুর সঙ্গে তৃণমূলের কার কার কী কী ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না ছিল আমি জানি না, উনি জানিয়ে দিয়েছেন কি না, রাজসাক্ষী ফাক্ষীও হয়ে গেছেন কি না যে আমি যা অপরাধ করেছি
কীভাবে করেছি, তৃণমূলের এই নেতাকে দিয়েছি, ওকে দিয়েছি, তাকে দিয়েছি, এইভাবে চুরি করেছি, উনি বলেছেন কিনা তাও জানি না। কোন শর্ত সাপেক্ষে উনি জামিন পেয়েছেন সে কারণও জানি না। শর্তগুলো কি কি, কতটা বেরোতে পারবেন পারবেন না, ফোন ব্যবহার করতে পারবেন কি পারবেন না, যাদেরকে টাকার ভাগ দিতেন তাদেরকে ভাগ দিতে পারবেন কি পারবেন না, সৎ পথে থাকবেন কি থাকবেন না, কি শর্ত রয়েছে জানি না। তবে যেটা সত্যি সেটা খুব দ্রুত সামনে আসবে, সময় বোধহয় হয়ে এসছে। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গুজরাট থেকে এসেছেন এবং তিনি যতদূর আমরা জানি তিনি নিরামিষাশী। সেখানে দাঁড়িয়ে তাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাছ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলছেন যে আপনাকে আমি নিজের হাতে, কথা দিচ্ছি অন্য কাউকে দিয়ে নয়, নিজের হাতে আপনাকে চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খাওয়াবো এবং একবার চেখে দেখুন না স্বাদটা কেমন। আপনি ভদ্রলোকের ছেলে মেয়ে, আপনার চাকরি দাকরির যোগ্যতা নেই, আপনাকে তৃণমূলের চুরি সিন্ডিকেটে আসতে হবে, এটা তৃণমূলের নিয়ম। এবং তৃণমূল চায় এই নিয়মে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে তৃণমূলের এই চুরি চুরি তোলাবাজি করা সিন্ডিকেটে জয়েন করুক। দেখুন, শুধু নরেন্দ্র মোদী নন, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ রয়েছেন যারা নিরামিষাশী, প্রচুর বাঙালি রয়েছেন যারা আমিষ খান না। তো তারপরেও যদি কেউ এই বয়সে এসে মুখ্যমন্ত্রীর চেয়ারের অসম্মান করে এই ধরনের পাগলামি করা শুরু করেন, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবশ্যই এই ধরনের ঘটনায় মঞ্চে উঠে দিয়ে গালাগাল দেওয়াতে উনি প্রমাণ করছেন যে মুখ্যমন্ত্রীর পদে থাকবার যাবতীয় যোগ্যতা তিনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন। তো ব্যাস, তার পক্ষে তিনি আরও বড় প্রমাণ দিলেন। একজন নিরামিষাশী মানুষকে চিংড়ি মাছ রান্না করে খাওয়ার কথা বললেন। হয়তো ওনার বাড়িতে উনি ওনার মা মাসিমাকে জোর করে মুখে সাঁড়াছি দিয়ে হাঁ করিয়ে, মা তুমি নিরামিষ কবে না কেন, বোয়াল মাছ খাও। তারপর হয়তো ভালো মন্দ কিছু একটা ঘটে গেছে, যেভাবে ওনাদের ঘরেতে ঠোকাঠুকি চলে, এর কপাল ফেটে যায়, ওর হাঁটু খুলে যায়, সব পরিবারের লোকজনদের মধ্যেই হয়। আর বাড়িতে ওনার পুলিশ যারা পাহারায় থাকে তারা চুপ করে ঘরে, বাড়ির লোককে পেয়ে দিয়েছে, তো কি বলবে আর কি। ঠিক আছে, তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির কাছে এবং তৃতীয় দফা ভোটের আগে ভোটদান সম্পর্কিত যে এই যে হেরফের চলছে, এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এবং এখন দাবি করছেন যে 19 লক্ষ নাকি ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবেন? ওনার বাড়িতেই তো রয়েছে সব, প্রত্যেকটা তৃণমূলের নেতা মন্ত্রীর বাড়িতে তাদের বউ বাচ্চারা কেউ তৃণমূলে ভোট দিচ্ছে না, তৃণমূলকে ভোট দিতে যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, বোতাম টিপছে গিয়ে পদ্ম ফুলে। কারণ সেও চাইছে তার পিসি, তার জেঠিমা, তার কাকিমা, তার ঠাকুমা, তার বাবা সবাই জেলে যাক। এই তৃণমূলে যত চোর জোচ্চোর নেতারা রয়েছে, নেত্রীরা রয়েছে, আপনার কি মনে হয় যে তাদের বৃদ্ধা মা বাবা ছেলে মেয়ে তারা সবাই চোর? তারা সবাই চুরিকে সমর্থন করে? তারা সবাই খুন ভোট লুটেটাকে পছন্দ করে না? হ্যাঁ, আমরা হয়তো লড়াইতে তর্কে তাদের পরিবার যেভাবে ফুলে ফেঁপে উঠেছে, এত টাকা ছেলে মেয়ে ভোগ করছে, আমরা ডেফিনেটলি সাধারণ মানুষও গালাগাল দেয়, কিন্তু তারা সবাই তো চোর নয়। বাবা চুরি করে আনছে গরিব মানুষকে মেরে, মা চুরি করে আনছে, কারুর পিসি চুরি করে আনছে, কারুর ভাইপো চুরি করে আনছে, কারুর ভাইজি চুরি করে আনছে, কারুর জেঠিমা চুরি করে আনছে। তৃণমূলের নেতা নেত্রী যারা ল্যাংড়া আম কিনে নিয়ে এলো, সে হয়তো খেয়ে ফেললো, সে জানে না, আবার হয়তো লোভ আছে, জেনেও খাচ্ছে যে চুরির মাল, কিন্তু সে নিজে হয়তো চুরি করে না, সেও বাড়ি থেকে বেরোচ্ছে গিয়ে বিজেপির বোতাম টিপছে, টিপে এসে বলছে যেখানেই টিপছি দেখি পদ্ম ফুল। ঠকাচ্ছে, নিজেদের ঠকাচ্ছে। কিন্তু এই যে বিজেপি বারবার বলছে যে তৃণমূল চোর, তৃণমূল চোর, চোরের রানী ইত্যাদি ইত্যাদি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তাকে চোর বলার জন্য নাকি বিজেপিকে কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে, মানে রীতিমতো মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। না তাহলে 2019-20 বোধহয় হবে নাকি, একটা মিছিল বার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, বুকে এরম ঝুলিয়ে রেখে দিয়েছিলেন প্ল্যাকার্ড সবাই মিলে, আমি চোর, আমি চোর, পার্থ চোর, কুণাল চোর বলে নিজে এটা মিছিল বার করেছিলেন। সেটা কি ছিল? আমরা বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ বলছে। তৃণমূলকে চোর বলে ডাকলে রেগে যাচ্ছে কেন? আমার নিজের মনে হয় আমাদেরও এই বিষয়ে একটুখানি কন্ট্রোল হওয়া দরকার। আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বলতে পারি,
আপনাকে যদি আমি বলি এই মানুষ, আপনি রেগে যাবেন কি রেগে যাবেন না? ঠিক তেমন যদি চোরকে চোর বলা হয় সে তো রেগে যাবে, সে তো জানে আমি চোর, আমাকে আবার চোর বলার কি আছে? যারা শুনছেন আমি যদি বলি মানুষ, এই মানুষের বাচ্চা, তো রেগে যাবেন না? তখনই সন্দেহ হবে তাহলে কি আমি অন্য কেউ? আমাকেও যদি কেউ বলে মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা, আমি রেগে যাবো না? তো তেমনই চোরেদের ব্যাপার আছে, চোরেদেরকে চোর বললে ওদের খারাপ লাগে, জানা আমরা তো চোরই। এই দেখবেন একটা মিম বেরিয়েছিল, ডান্স বলে সবাই নরেন্দ্র মোদীজিকে নিয়েও নাচিয়েছে, এআই যেটা বেরিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, আরও অনেক যারা বিখ্যাত মানুষ রয়েছে বিভিন্ন সেক্টর থেকে, তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও স্টেজের উপর নাচিয়েছে। তৃণমূল দল, পশ্চিমবঙ্গে তৃণমূলের পুলিশ, তারা কেস করে দিয়েছে, তাই তো? কেন এই ধরনের বিকৃত মিম? আসলে কথাটা হচ্ছে কি, দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে করা হয়েছে, বাকি অন্যান্য যারা বিখ্যাত বিভিন্ন দল বিভিন্ন পেশার মানুষকে নিয়ে করা হয়েছে, কেউ কোনো অভিযোগ করেননি, কিন্তু তৃণমূল রেগে গেছে, তৃণমূলের পুলিশ তাদের চিঠি পাঠিয়ে দিয়েছে। কেন? এই এক ঘটনা, যে নিজে মিম, নিজে কার্টুন, তাকে নিয়ে আবার কার্টুন করার কি দরকার? ওরা জ্যান্তই তো কার্টুন বাবু, ওরা যা যা করছে বাবু সেটা দেখেই তো বোঝা যায় যে এরা কোরাক। তাই তাদের নিয়ে আবার আলাদা কষ্ট করে খরচ করার কি ছিল? ঠিক করেনি না, কিন্তু তিনি তার সম্পর্কে কোনো কার্টুন তৈরি হলে, মিম তৈরি হলে, বা তাকে নিয়ে কেউ কোনো কথা বললে তিনি রেগে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যখন বলছেন মোদিজিকে নিয়ে, তখন কি কোনো রকম রিয়াকশন পাওয়ার কোনো মানে আশা থাকতে পারে না এমন ওনার মনে হচ্ছে? কারণ উনি একবার বলছেন যে আবকি বার 400 পার, যেটা মোদিজি বলেছিলেন, সেটাকে নিয়ে তিনি বলছেন যে আবকি বার মোদি পগার পার। আবার আরেকটা বলেছেন যে মোদি কি গ্যারেন্টি, যে বিষয়টা মোদিজি বলছেন সারা ভারত জুড়ে, সেখানে উনি বলছেন মোদি কি গ্যারেন্টি 420। তো এই বিষয়গুলো উনিও তো বারবার বলে যাচ্ছেন মোদিজি সম্পর্কে, কি বলবেন? দেখুন, চারটে মানুষ যদি কেউ পাগলামি করে, আমরা যারা সুস্থ মানুষ রয়েছে আমরা কি তাকে নিয়ে মজা করি? আমরা তাকে হসপিটালে ভর্তি করে দিই, নয় বাড়ির লোককে বলি একটু ডাক্তার দেখাবি রে, বাবলুটা কেমন হয়ে গেল। তা আমরাও ওদের সম্পর্কে, পশ্চিমবঙ্গের মানুষও ওদের সম্পর্কে এরামই ভাবে, আহারে চলে যাওয়ার আগে প্রলাপ বকছে। দেখবেন ক্ষমতা থেকে চলে যাওয়া, জীবন থেকে চলে যাওয়া, কোনো জায়গা থেকে চলে যাওয়ার আগে চোখে জল টল নিয়ে অনেকে অনেক কিছু বলে, সেটা করে ফেলছেন উনি। 420 পশ্চিমবঙ্গে কারা, পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং তৃণমূলের নেতাই রেগে যায় যদি আপনাকে বলি 420, আপনি যদি বলেন হ্যাঁ আমি 420, তৃণমূলের নেতা এসে আপনাকে চড় মারবে, আমার চড় মারবে, ইয়ে কি আমি দেখ তোকে 420 বলা। তো এটা ওরা মেনে নিয়েছেন, ওদের সম্মান করতে হবে এই কারণে, এবং তার জন্য খেটেছেন। দেখুন, চুরি করা তো কম পরিশ্রমের কাজ নয়। রাত্রিবেলা কোথায় কুকুর নেই, অন্ধকার, কেউ ঘুরছে না, কার্নিস বেয়ে পাইপ বেয়ে উঠে ছাদের গিল ঘ্যাস করে কেটে, কম পরিশ্রমের কাজ। এই পরিশ্রমটাকেই আইন আদালত মানুষ বলছে চুরি, তাই ওদের রাগ। ওরা বলছে এটা হক। ফিল করতে হবে তৃণমূলকে, ফালতু ওদের নামে দোষ দিয়ে লাভ নেই, ওরাও শ্রমিকের মর্যাদা চাই বলছে। না, তাহলে মানে যেটা আপনার বক্তব্য যে ওরা শ্রমিকের মর্যাদা যদি চায়, তার মানে অনেক কিছু করেছে বাংলার জন্য, তাহলে আলটিমেটলি আমরা যে সবাই বারবার না বাংলার জন্য করেনি, দোষারোপ করছি যে তিনি এই করেছেন, তিনি ওই করেছেন, বাংলাকে রসাতলে দিয়েছেন, তার মানে এটা সর্বই মিথ্যে কথা। তার মানে তার অনেক অবদান আছে বাংলার জন্য। না, বাংলার জন্য তো বিরাট অবদান আছে, অবদান নেই, আশ্চর্য। মানুষ বাংলাতে চোর বলতে চিন্তা হচ্ছে বালতি চোর, গামছা চোর। আমরা মন্দিরে পুজো দিতে গিয়ে এসে দেখতাম জুতো চেঞ্জ হয়ে গেছে, জুতো চোর। কেউ জানতো চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, রেশন চোর, আবাস চোর, কেউ জানতো? বাংলায় এই সমস্ত ভাষা, এই সমস্ত শব্দ আবিষ্কার করে তৃণমূলের কল্যাণে পৃথিবীতে পরিচিতি দিয়েছে। এ তো বিরাট ব্যাপার। তৃণমূলের এই অবদান বাঙালি যখন পাপের ইতিহাস লিখবে স্বর্ণাক্ষরে লিখে রেখে দেবে। যেটি সন্দেশখালির প্রসঙ্গে আসি, যে সন্দেশখালির মহিলাদের দেখলাম যে তৃণমূল নেতাদেরকে ধরে বেধড়ক পেটালেন, মানে এটা কি ফিরে আবার নতুন করে সন্দেশখালির মহিলারা জেগে উঠছেন তৃণমূল হাটাও বলে, কি বলবেন? না দেখুন, যেভাবে সন্দেশখালির মহিলাদেরকে প্রথম থেকেই তৃণমূল, ওখানে কোনো ঘটনা ঘটেনি,
না নারীদের সঙ্গে অন্যায় হয়েছে, না কোনো পুরুষ তার জমি কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যে কেস দেওয়া হয়েছে, এই বলে যে প্রচারটা চালিয়েছিল, বিভিন্ন রকম ভিডিও তুলে বিভিন্ন রকম কথা বলছিল, তাতে আসলে যারা আমরা সন্দেশখালীর বাসিন্দা নই, আমাদের কাছে বিভিন্ন ধরনের যুক্তি, পাল্টা যুক্তির লড়াইতে আমরা কফি খাচ্ছি, চা খেতে খেতে অনেক আলোচনা করেছি। কিন্তু যারা ওখানের মহিলা, যারা ওইটাকে সহ্য করেছেন বছরের পর বছর, যারা পরিষ্কার হাতে লাঠি নিয়ে শয়ে শয়ে মহিলা বেরিয়ে এসে দাঁড়িয়েছেন, চোখের জল মুছে প্রতিবাদ করেছেন, চোখে আগুন জ্বালিয়ে, তাদের কষ্টটা তো বুঝতে হবে। তাদের মুখটাকে আবার তৃণমূল চাপবার চেষ্টা করছে, বলুন সব সাজানো, বলুন সব মিথ্যে, বলুন বিজেপি 2000 টাকা করে আপনাদের দিয়েছে তাই এটা করছেন। কে সহ্য করবে বলুন তো এই অত্যাচারটা? তাই ফেলে পিটিয়েছে যে এই দালালিটা করতো সেই ছেলেটিকে। মানে জল আরো দূর গড়াবে, আরো অনেক দূর গড়াবে জলটা, গড়াবেই তো। আমি তৃণমূলকে বা যারাই রয়েছে তাদের বলবো সংযত হয়ে যেতে। ভুল করেছেন, অন্যায় করেছেন। তৃণমূলের এই চ্যানেলে বসে চোরেদের হয়ে কথা বলা প্রবক্তাগুলো একটা সুবিধে আছে, শহর একটু স্বার্থপর হয়। আমি চোরেদের পক্ষে কথা বলে বাড়িতে গিয়ে লুকিয়ে পড়লাম, আবার ট্যাক্সি ধরে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে গেলাম। মানুষকে না অনেক সময় ফেস করতে হয় না। আর শহর কিন্তু কোথাও একটুখানি আত্মকেন্দ্রিকও বটে। একটা ফ্ল্যাটে যদি কেউ থাকে, সে পাশের ফ্ল্যাটের লোকের খবরটা খুব একটা বেশি নেয় না, অধিকাংশ জায়গায়, আমি সব জায়গার কথা বলছি না। তাই এই চালাকিগুলো, এই মিথ্যাচারগুলো শহরে থেকে টেলিভিশন চ্যানেলে বসে মিথ্যে বা ক্রিমিনালদের পক্ষে গলা ফুলিয়ে শির ফুলিয়ে কথা বলাটা অনেক সোজা, কিন্তু মফস্বল বা গ্রামের দিকে সেটা সোজা নয়। যারা এটা করতেন ওই সন্দেশখালীর মহিলারা বুঝিয়ে দিয়েছেন। সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা কিন্তু দেখছেন, 500 টাকার ভাতা বাড়িয়ে 1000 টাকা করে সবাইকে কেনা যায় না, সবাইয়ের মন জয় করা যায় না, ভুল বোঝানো যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুধুমাত্র বাংলার বিজেপির নেতারা নয়, বারবারই বলেছেন যে শুভেন্দু অধিকারীর এখানে হাত রয়েছে, কিন্তু শুধুমাত্র বাংলার বিজেপির নেতারা নয়, এমনকি দিল্লির মানে সেন্ট্রালের বিজেপির যারা নেতা রয়েছেন তারাও নাকি সন্দেশখালী কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন, কি বলবেন? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলছেন যে সন্দেশখালীতে তৃণমূলই যেভাবে মানুষের মান সম্মান, জমি জিরেত লুট করে সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মাথায় হেঁট করিয়ে দিয়েছে, তো ফলত সারা ভারতবর্ষের যারা নেতৃত্ব রয়েছেন বা যারা দেশ চালান, যারা তদানীন্তন বিষয়, যারা নিরাপত্তা দেখেন দেশের বা নাগরিকের, সেই সমস্ত নেতা মন্ত্রী বা যারা যে কোনো দায়িত্বশীল নাগরিক, সন্দেশখালীতে যারা লুটেরা রয়েছে, যারা ক্রিমিনাল রয়েছে, যারা এই অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের দল যাদের পোষেন বা তোলাবাজি করে টাকা পাঠান, তো তারা তো সজাগ দৃষ্টিতে তাকিয়েই রয়েছে। এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে এই সমস্ত সুর আসছে কারণ তিনি নিশ্চয়ই আঁচ করতে পাচ্ছেন যে পরিষ্কার যারা ক্রিমিনাল, যেভাবে শেখ শাহজাহান তার বিরুদ্ধে অন্যায় প্রমাণিত হয়ে ভেতরে চলে গেল, আরও অনেকেই চলে যাবে এবং আস্তে আস্তে তৃণমূলের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা রয়েছেন তাদের নাম বলে দেবে যে আমরা টাকা পাঠাতাম। সেই জন্যই উনি টেনশনে পড়ে এই সমস্ত কথা বলছেন সম্ভবত।